আসসালামু আলাইকুম। তো মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে ফিজিক্সটা আমরা কিভাবে পড়বো? এটা অনেকেরই একটু কনফিউশন কাজ করে এটা নিয়ে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ফিজিক্সের যে প্রিপারেশনটা সেটা মোটামুটি বেসিক যে প্রিপারেশনটা অর্থাৎ কনসেপচুয়াল যে প্রিপারেশন সেটা মোটামুটি ভার্সিটি অ্যান্ড মেডিকেলের ক্ষেত্রে মোটামুটি সেম। ইভেন এটা ইঞ্জিনিয়ারিংয়েও কাজে লাগবে। অর্থাৎ কনসেপচুয়াল প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছে? যে আমাদের মেইন বুকটাকে ভালো মতো পড়া। মেইন বইটা ভালো মতো পড়ে ফেলা। অ্যান্ড মেইন বই থেকে আমরা মূলত কনসেপ্ট পাবো। আমাদের গাইড বই বা বিভিন্ন জায়গায় যে এগুলো থাকে যেখানে বিভিন্ন টপিক অনুসারে বিভিন্ন থিওরি দেওয়া থাকে এবং পরবর্তীতে প্র্যাকটিস দেওয়া থাকে। তো তার থেকেও সেটা উত্তম একটা পর্যায়ে, বাট তার আগে আমাদের বইটা সম্পর্কে আগে ভালোভাবে ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার। অ্যান্ড এইটা ৩ টা সেক্টরের ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল, ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ৩ টা ক্ষেত্রে খুব বেশি দরকার। তো এই ক্ষেত্রে ফিজিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের মধ্যে আমরা ফার্স্ট পেপার নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট পেপারের মধ্যে সবথেকে ২ টা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে একটা নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ 4th চ্যাপ্টার, আর 5th যে চ্যাপ্টারটা কাজ, ক্ষমতা, শক্তি এইটা। এই ২ টা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। এর মধ্যে আজকে আমরা আলোচনা করব নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে। তো এইখানে আমরা কিছু সিম্পল টপিক নিয়ে আলোচনা করব যেগুলো থেকে সবথেকে বেশি আসে। কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক সময় নষ্ট করে থাকি এবং অনেকেই ভুল পদ্ধতিতে শিখে থাকি। তো তোমাদেরকে আজকে একটু হেল্প করব যে আসলে কিভাবে পড়লে এই জিনিসটা খুব সহজে মনে রাখতে পারবে অ্যান্ড দীর্ঘ সময় তোমরা মনে রাখতে পারবে। তো মূলত আমরা সবসময় বলছি যে আমাদের একটা চ্যাপ্টার ম্যাপিং এর দরকার। অর্থাৎ আমরা নিউটনের বলবিদ্যা পড়তেছি। সেই ক্ষেত্রে হ্যাঁ, আমাদের অনেক কিছু দাগানো আছে বা আমরা দাগাবো। বাট মূলত আমাদের আগে জানতে হবে আমরা এখানে কি, কি পড়বো? তো অনেক সময় চ্যাপ্টারের শুরুতেও এই জিনিসগুলো দেওয়া থাকে যে আমাদের এই চ্যাপ্টারে কি, কি আলোচনা হবে, বাট আমরা পেজ উল্টাইলেও আমরা বুঝতে পারবো যে কি, কি বিষয় আছে, কি, কি জিনিস আমাদের পড়া উচিত। প্রথমে এখানে মূলত প্রথমে জড়তা এবং বল সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। যেমন জড়তা সম্পর্কে বলা হয়েছে যে বস্তু যে অবস্থা থাকতে চায় সে অবস্থা এবং সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে জড়তা বলে। তো যে গতিশীল আছে তা সে গতিশীলই থাকতে চায়, যে স্থির আছে সে স্থিরই থাকতে চায়। এটাকে মূলত জড়তা বলা হয়েছে। এবং কোনো বস্তু যদি স্থির থাকে তাকে যদি গতিশীল করতে চাই, আবার কোনো বস্তু যদি গতিশীল থাকে তাকে যদি স্থির করতে চাই, তখনই আমাদের মূলত বলের কনসেপ্টটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা বল সম্পর্কে আমরা কি বলতে পারি? যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতিবে, এমনকি অবস্থা বলতে কিরকম? অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে আমরা কোনো জিনিসকে কঠিন থেকে তরলেও পরিণত করতে পারি। যেমন আমরা চাপ প্রয়োগের মাধ্যমে আমরা কোনো একটা কঠিনকে তরলে পরিণত করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন। আর অবস্থানের পরিবর্তন বলতে কিরকম? যেমন এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে। সাইকেলটাকে আমি ঠেলা দিলাম। ঠেলা দেওয়ার মাধ্যমে এটাকে আমি সামনের দিকে অগ্রসর করলাম। তাহলে এটা আমরা বলতে পারি অবস্থানের পরিবর্তন। তাহলে বলের মাধ্যমে এভাবে অবস্থা এবং অবস্থানের পরিবর্তন হয়। তো এখন বিভিন্ন ধরনের বল আছে। কিছু বলের ক্ষেত্রে আমাদের স্পর্শের দরকার হয়, তাহলে সেগুলোকে স্পর্শ বল বলে। তাহলে আমরা আমাদের যদি এরকম প্রশ্ন কখনো আসে যে নিচের কোনটি স্পর্শ বল, তাহলে আমরা দেখবো যে এখানে কোনো ধরনের সংস্পর্শ আছে কিনা দুইটা বস্তুর মধ্যে। যেমন মহাকর্ষ বল, এটা কি স্পর্শ বল? না, কারণ এখানে সংস্পর্শের দরকার হয় না। এমনকি তড়িৎ চুম্বক বল বা চুম্বকীয় যে বল, এখানে সংস্পর্শের দরকার হয় না। সংস্পর্শ ছাড়াই এরা কাজ করতে পারে এই বলগুলো। তো এরপর এখানে ঘর্ষণ বল আছে ইত্যাদি। এখানে কিছু এই যে স্পর্শ বলের উদাহরণ দেওয়া হয়েছে, ঘর্ষণ বল, সব ঘর্ষণের ফলে সৃষ্ট বল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তা আমাদের মূলত এইখানে তেমন কিছু এই পেজে আর তেমন কিছু পড়তে হবে না। আমাদের মূলত যেটা জানতে হবে যে বলের প্রকারভেদটা কি, এবং এর আগে একটু আলোচনা আছে যে বলের বৈশিষ্ট্য কি কি। তো প্রথম দিকে আমরা যে জিনিসটা বললাম একদম ফার্স্টেই, যে বলের কারণে কি হয়, একটা বস্তু গতিশীল হতে পারে। গতিশীল করার জন্য আমাদের কি করতে হয়? দিতে হয়। অ্যান্ড বল প্রয়োগ যদি আমরা করি, বল প্রয়োগ করলে ওই বস্তুটা যে গতিশীল হয়, তার মানে কি সে স্থির থেকে গতিশীল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা ত্বরণ সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা বলের সূত্রে কি দেখি? এফ ইকুয়ালস টু এম এ। তার মানে বল প্রয়োগের ফলে কি হয়? ত্বরণ সৃষ্টি হয়। তারপর বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বেগ বাড়াতেও আমরা পারি, আবার কমাতেও পারি। তো এই যে বেগ বাড়ে বা কমে, এইটাই কিন্তু ত্বরণ আসলে। বেগ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বলি ত্বরণ, বেগ যদি হ্রাস পায় সেক্ষেত্রে হচ্ছে মন্দন। তাহলে আমার মনে হয় না যে এই জিনিসগুলো আসলে মুখস্থ করার দরকার আছে, শুধুমাত্র একদম বেসিক কনসেপ্ট। যেমন বস্তুর বিকৃতি ঘটাতে পারে, তার মানে কি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। আচ্ছা, তারপর এখানে দিক সম্পর্কে লিখেছে এখানে যে বলের দিক কি? যেদিকে আমি বল প্রয়োগ করবো সেদিকেই বলের দিক হবে। এবং সেদিকেই বেগেরও পরিবর্তন হবে বা সেদিকেই ত্বরণের পরিবর্তনটা হবে।
আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা যে বল জোড়া জোড়ায় ক্রিয়া করে। আমরা নিউটনের যখন থার্ড লটা দেখবো তখন দেখবো যে দুইটা বস্তুর মধ্যে কিন্তু আসলে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। তো এই জন্যই বলা হয় কি বল জোড়ায় জোড়ায় কাজ করে, অর্থাৎ যার উপর আমি বল প্রয়োগ করব কেউ উল্টা দিকে আমার দিকে একটা বল প্রয়োগ করবে। আচ্ছা, আমরা সব থেকে এখন ইম্পর্টেন্ট একটা টপিকে আসছি, যেটা হচ্ছে বলের প্রকারভেদ। তো বলের প্রকারভেদ দিয়ে প্রায় অনেক প্রশ্ন আসে। তো আমরা এখন এইখানে আমরা বিভিন্ন গাইড বইতে বা বিভিন্ন কোচিং এর বইতে আমরা দেখবো যে এরকম একটা চার্ট দেওয়া আছে, খুব সুন্দর করে আর কি তারা সাজিয়ে দিছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র চার্টটা মুখস্থ করলে আমাদের অনেক সময় মনে নাও থাকতে পারে এবং পরীক্ষার হলে আমরা একটু কনফিউজড হয়ে যেতে পারি যদি পরীক্ষা থেকে প্রশ্ন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য আমরা কিভাবে আসলে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো? আচ্ছা, তো আমরা কিভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো? যেমন প্রথম কথা হচ্ছে যে বল আসলে কত প্রকার, আমরা এইভাবেই পড়বো যে বল কত প্রকার, মৌলিকতা অনুসারে 4 প্রকার বল আছে। তো এখন মহাকর্ষ বলের নাম তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। মহাকর্ষ বলের কনসেপ্টটা কি? যেমন দুইটা বস্তুর মধ্যে যে কোনো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বলটা কাজ করে মহাকর্ষ বল। তাহলে আমরা বলতে পারি মহাকর্ষ বলটা আসলে কিন্তু অনেক ব্যাপক লেভেলে কাজ করে। এবং মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল যদি বেশি প্রকট হতো তাহলে তো আমাদের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যেত তাহলে আমাদের মধ্যে একটা হতো, একটা টান কাজ করতো এবং আমরা দেখা যায় তার দিকে চলে যেতাম বা সে আমাদের দিকে চলে আসতো। বাট ব্যাপারটা কি এরকম হয়? হয় না। তার মানে আমরা বলতে পারি যে মহাকর্ষ বলটা কিন্তু আসলে খুবই উইক। আর এটা কিন্তু আসলে খুব দীর্ঘ, অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে। যেমন সূর্য পৃথিবীর মধ্যে অনেক দূরত্ব না, এবং এদের মধ্যে কিন্তু মহাকর্ষ বল আছে। তাহলে আমরা বলতে পারি এর যে পাল্লাটা সেটা কিন্তু, বা এর যে বিস্তৃত বলের যে পাল্লা সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত, অসীম পর্যন্ত, ইনফিনিট পর্যন্ত। এখন আমরা তখন আরেকটু চিন্তা করব, তাহলে আমরা এখানে দুইটা কনসেপ্ট শিখলাম। একটা হচ্ছে তার স্ট্রেংথ, আর একটা হচ্ছে তার রেঞ্জটা, কত দূর পর্যন্ত সে যেতে পারে। তো এরকম যখন আমরা পড়বো তখন কোরিলেট করার ট্রাই করব যে মহাকর্ষ বলের পাল্লা অসীম, আর কোন বল আছে যেটার পাল্লা অসীম? সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল যারও এরকম পাল্লা অসীম। আবার এখানে বলা আছে মহাকর্ষ বলটা হচ্ছে উইক। তো মহাকর্ষ বল কি সব থেকে উইক, না এর থেকেও আছে? মহাকর্ষ বলই হচ্ছে সব থেকে উইক। অ্যান্ড এর থেকে একটু স্ট্রং যেটা আছে সেটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, তো আমরা তাহলে স্ট্রেংথের ব্যাপারটা বুঝলাম। এরপর হচ্ছে কণা নিয়েছে, এই যে বলটা হচ্ছে বা দুইটা বস্তুর মধ্যে যে বল কাজ করতেছে বা আকর্ষণ বা বিকর্ষণ যেটা হোক কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে এই আকর্ষণ বিকর্ষণের জন্য দায়ী কোন কণা? এই আকর্ষণ বিকর্ষণের জন্য দায়ী হচ্ছে গ্র্যাভিটন কণা। মহাকর্ষ বলের ক্ষেত্রে দায়ী হচ্ছে গ্র্যাভিটন কণা। আচ্ছা, এখন কথা হচ্ছে মহাকর্ষের ক্ষেত্রে আকর্ষণ হয়, বিকর্ষণ কি হয়? না, বিকর্ষণ হয় না। তার মানে মহাকর্ষ বলটা শুধু আকর্ষণ ধর্মী। তাহলে আমরা এটা ধর্মটা নিয়ে আলোচনা করলাম। ওকে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন পুরো টপিকটা আমরা দেখব। এখন যদি আমরা বক্সে যাই, এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর দেখবো এখন কিন্তু মোটামুটি সহজ হয়ে গেছে। যেমন ধর্ম, তারপর কারণ বা কোন কণার কারণে হয়, পাল্লা, ইত্যাদি বিষয়। তারপর হচ্ছে ভূমিকাটা বলতে আমি ভুলে গেলাম। তো ভূমিকাটা কি, মহাকর্ষ বলের ভূমিকাটা কি হয়? এই যে এখানে আমরা দেখবো ভূমিকাটা আছে, যেমন গ্যালাক্সি গঠন হয়। গ্যালাক্সি গঠনের জন্য মূল ভূমিকাকার মহাকর্ষ বলের। তাহলে এইভাবে আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এরপর আসি তড়িৎচুম্বকীয় বল। তো তড়িৎচুম্বকীয় বল কিরকম? তড়িৎচুম্বকীয় বলটা কি? তো এখানে আমরা দুইটা টার্ম দেখতেছি, একটা হচ্ছে তড়িৎ আর একটা হচ্ছে চুম্বক। তো তড়িৎচুম্বকীয় বলের কনসেপ্টটা হচ্ছে, আমরা একটা পেজ নেই তাহলে ভালো হবে। তড়িৎচুম্বকীয় বলের ব্যাপারটা হচ্ছে যখন একটা বস্তু আয়নিত হয় বা একটা চার্জ পার্টিকেল, এই চার্জ পার্টিকেলটা যখন মুভ করে, সেটা হতে পারে রোটেট করতে পারে বা যেইভাবেই হোক, যদি মুভ করে তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা আমরা অন্য চ্যাপ্টারও পড়বো। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার অন্য অন্য ম্যাগনেটিক রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে চৌম্বক তত্ত্ব, সেখানে আমরা পড়বো। তো মূলত আমরা জাস্ট এটুকু মনে রাখবো, চার্জিত বস্তু যদি এরকম রোটেট করে সেক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই জন্য ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা আমরা সবসময় একসাথে পড়ে থাকি। কারণ যেখানে ইলেকট্রিসিটি আছে, এই ইলেকট্রিক যদি স্টেবল না হয়, মানে স্ট্যাটিক না হয়, যদি এটা মুভ করে, তো সেই মুভমেন্টের ক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেই চার্জ পার্টিকেলের ক্ষেত্রে। তো এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এখন এইটার জন্য দায়ী কোন কণা? এটার জন্য যে কণাটাকে দায়ী করা হয় তার নাম হচ্ছে ফোটন কণা। তার নাম হচ্ছে ফোটন কণা। এন্ড ফোটন কণার বৈশিষ্ট্য কি বলা হয়েছে? এই ফোটন কণা নিজে কিন্তু আবার চার্জহীন। এই ফোটন কণার কিন্তু আবার কোনো চার্জ নাই। আবার সে কিন্তু ভরহীন, এই ফোটন কণার কোনো ভরও নাই। এবং এটা কি হয় সাধারণত, আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী হয়? এরা আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী দুইটাই হইতে পারে।
ওকে, এটা আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী দুইটাই হতে পারে, কোনো সমস্যা নেই। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের ফলে আসলে লাভটা কি? আসলে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক যে বলটা আছে বা ফোর্সটা আছে, এটার লাভ আমরা কি পাই? এটার একটা লাভ হতে পারে স্থিতিস্থাপক বল। এখন বইতে আমরা খালি মুখস্থ করে যেতে পারি যে স্থিতিস্থাপক বল বলা আছে ইসা স্যারের বইতে, এই জন্য আমি পড়ে ফেললাম। বাট এটার ডিটেলস কি আমাদের জানা দরকার না? হয়তো তোমরা চ্যাট জিপিটি থেকে বা গুগল থেকে জেনে নিতে পারো, বাট আমি তোমাদেরকে একটু হেল্প করি যে স্থিতিস্থাপক বলটা কেন এক ধরনের তড়িৎচুম্বক বল। কারণ যেটা হয়, যদি আমরা চিন্তা করি এই একটা অবজেক্ট, এই অবজেক্টের ক্ষেত্রে এটাকে আমি ডিফর্ম করবো, অর্থাৎ এটা আমি কোনো বিকৃতি ঘটাবো। তো বিকৃতি ঘটাতে চাইলে কি কি কোন কোন জায়গাতে আসলে পরিবর্তন আসতে পারে? অ্যাটম বা এদের মধ্যে যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে কি হবে? পরিবর্তন আসতে পারে, বা তাদের মধ্যে পরিবর্তন না, তাদের মধ্যে দূরত্বের পরিবর্তনটা হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে দুইটা অ্যাটম যদি খুব বেশি ক্লোজলি চলে আসে, দুইটা অ্যাটম, অ্যান্ড এদের বাইরে কি থাকে? সবার বাইরের পরমাণুর সবার বাইরে কি থাকে? ইলেকট্রন আবর্তনরত অবস্থায় থাকে। তাহলে এদের মধ্যে এক ধরনের রিপালশন ফোর্স ক্রিয়েট হয়, তাই না? রিপালশন ফোর্স ক্রিয়েট হয়। অ্যান্ড এই রিপালশন ফোর্সটা কি চেষ্টা করে? এরা যেন আবার আগের অবস্থায় ফিরে আসে, তো রিপালশন ফোর্সটা আমাদের কি করে? আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে, একটা ফোর্স ক্রিয়েট করে। তাহলে এইটাই আমরা মূলত কি হিসেবে পড়ি? ইলাস্টিক হিসেবে পড়ি, বা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা হিসেবে আমরা জেনে থাকি যে কোনো একটা বস্তু বা একটা রাবার, এটা যদি আমি টেনে লম্বা করি, সেটা যদি আবার তার আগের অবস্থায় ফিরে আসার যে চেষ্টা বা প্রবণতা, এটাকে কিন্তু ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। তো এটা কিভাবে আসে? এটা আমরা যদি একটু অ্যাটমিক বা মলিকুল লেভেলে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এখানে ইলেকট্রোম্যাগনেটিক কথাটা কেন আসছে? এই যে রিপালশন হচ্ছে, এই জন্য দুইটা অ্যাটমের মধ্যে রিপালশন হচ্ছে যখন আমরা উম, কোনো কিছু পরিবর্তন ঘটাতে চাই। অ্যান্ড এই রিপালশন ফোর্সটা থেকে তো মূলত ইলাস্টিসিটির জন্ম বা ইলাস্টিসিটির সৃষ্টি হয়। আচ্ছা, তো আরো কিছু উদাহরণ আছে, যেমন আণবিক গঠন কেমন? এই যে স্ট্রাকচার, আমাদের যে মলিকুলস বা অ্যাটমস গুলো আছে, এদের যে স্ট্রাকচারটা ফর্ম হয়, সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিসিটির মানে এই যে তড়িতের ভূমিকা আছে। যেমন পজিটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে অ্যাটমস এর মধ্যে, তাই না? তো এই জন্য বলা হচ্ছে আণবিক গঠন। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও সেম। এটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স এরা মিলিত রাসায়নিক বিক্রিয়া হয়, এবং জারণ বিজারণ বিক্রিয়া হয়, ইলেকট্রন আদান প্রদান হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়াও তড়িৎচুম্বকীয় বল। আচ্ছা, এবার আমরা আসবো সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে। তো সবল নিউক্লিয় বল কি? আমরা একটা জিনিস চিন্তা করি তো, আমাদের পরমাণুগুলো পরমাণুর সেন্টারে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আশেপাশে তো ধরলাম এরকম আমাদের ইলেকট্রনের কক্ষপথ এগুলো। আচ্ছা, আর সেন্টারে হচ্ছে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? আমরা জানি নিউট্রন থাকে, আর কে থাকে? প্রোটন থাকে। প্রোটনগুলো কি পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে আমরা কি জানি? পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। তাহলে এদের মধ্যে এই যে বিকর্ষণ, এই বিকর্ষণের ফলে এদের তো আলাদা হয়ে যাওয়ার কথা, তাই না? তারপরও তাদেরকে কে একত্রিত করে রাখছে? কোন বলটা একত্রিত করে রাখছে? এই বলটার নামই হচ্ছে সবল নিউক্লিয় বল। এই বলটার নাম সবল নিউক্লিয় বল। তাহলে তাদের মধ্যে যে পরিমাণ আহ, বিদ্বেষ, বৈরিতা, শত্রুতা বা বিকর্ষণ, তার থেকেও তাদের মধ্যে এমন একজন মাঝে কেউ কাজ করতেছে যে তাদের মধ্যে একটা প্রবল একটা ভালোবাসার বন্ধনে তাদেরকে আবদ্ধ করে রাখছে নিউক্লিয়াসের মধ্যে, এই পজিটিভ চার্জগুলোকে। তো এই বলটার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং যার জন্য দায়ীকে? মেসন। এই কণার জন্য দায়ীকে? মেসন। গ্লুওনও বলা হয়। মেসন এবং গ্লুওন দুইটা কণায় দেয়, মূলত হচ্ছে মেসন কণা দায়ী। তাহলে আমরা বুঝতেছি এর পাল্লাটা তাহলে কি হবে? এটা কি অন্য কোথাও কাজ করবে সবল নিউক্লিয় বল? না, এ শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কাজ করে। আর নিউক্লিয়াসের কতটুকু রেঞ্জের মধ্যে কাজ করে? সাধারণত 10^15 এই রেঞ্জের মধ্যে সে কাজ করে থাকে। এবং তাহলে আমরা চিন্তা করি, দুইটা বিপরীত মানে দুইটা যে বিপরীত ফোর্স কাজ করতেছে এখানে, মূলত যে একজন আরেকজনকে যে বিকর্ষণধর্মী ফোর্সটা কাজ করতেছে, এটার বিরুদ্ধে কি পরিমাণ সে শক্তি দেওয়া লাগতেছে তাদেরকে একত্রিত করার জন্য। তাহলে আমরা বলতে পারবো এটা সব থেকে শক্তিশালী, সবল নিউক্লিয় বল হচ্ছে সব থেকে শক্তিশালী। এর নামের মধ্যে সবল আছে, এবং এর স্ট্রেংথও সব থেকে বেশি। আচ্ছা, তাহলে এটা গেল। আরেকটা ব্যাপার, এটা তাহলে কাজটা কি? নিউক্লিয়াস গঠন করা। তাহলে সবল নিউক্লিয় বলের মূল কাজটা কি? নিউক্লিয়াস গঠন করা। তো এইভাবে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা বল সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করি। এখন কোনো কোনো ক্ষেত্রে তো আমরা এরকমও দেখছি যে নিউক্লিয়াসের ভাঙনও হয়। তো নিউক্লিয়াসের ভাঙন যারা যেসব ক্ষেত্রে হয়, তাহলে তাদেরকে কি বলা হয়? তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয়, বা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস বলা হয়। এবং রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াসের ক্ষেত্রে কয়টা রশ্মি বের হয় বলতে পারবে তোমরা? আলফা, বিটা, গামা। তোমরা হয়তো বা সবাই শুনছো আলফা, বিটা, গামার কথা। যাই হোক, তা আমরা এখানে বিটাটা নিয়ে একটু আলোচনা করব। মূলত
এই যে নিউক্লিয়াসের ভাঙনের ফলে, এতক্ষণ তো আমরা দেখলাম নিউক্লিয়াসটা কিভাবে একত্রিত থাকে, তখন এদের মাঝখানে ধর একজন ভিলেন চলে আসলো, একজন ভিলেন চলে আসলো। তো মূলত কখন এই ভিলেনটা আসতে পারে, যখন দেখা যায় পারমাণবিক সংখ্যাটা 82 বা 83 প্লাস হয়ে যায়, তখন তো এদের মধ্যে অনেকগুলা প্রোটন। তো সব নিউক্লিয় বলটা তখন আর দেখা যায় তাদেরকে একত্রিত করে রাখতে পারে না, মাঝখানে একটু ভিলেন চলে আসে, বলে তোমরা তো এরকম ঝামেলার মধ্যে আছো। যাই হোক, তো আমরা এইভাবে আর কিছু মনে রাখার জন্য স্টোরি আকারে মনে রাখার ট্রাই, তো তোমরা এইভাবে স্টোরি মেক করতে পারো, যেরকম ভিলেন আসছে এবং তাদের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট করছে, ফলে কি হয়েছে, নিউক্লিয়াসটা ভেঙে গেছে এবং এখান থেকে আলফা বিটা গামা বের হয়েছে। যাই হোক, আমাদের মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে যে এইখানে আসলে কোন কণাটা দায়ী বা এই ভিলেনটার নাম কি, এই ভিলেনটার নাম কি এবং এইখানে আসলে কোন বলটা কাজ করতেছে। এই যে বলটা যেহেতু এদেরকে ভাঙনের জন্য কাজ করতেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো কি দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয়াসটাকে দুর্বল করে দিচ্ছে বা তাদের মধ্যে যে একত্রিত করার এটা ছিল এটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। যাই হোক, তা আমরা নামটা জানলাম দুর্বল নিউক্লিয় বল, এবং এর জন্য যে ভিলেনটা দায়ী, যে ভিলেনটা দায়ী বা যে কণাটা দায়ী, তার নামটা আমরা জেনে নিব। এই যে এখানে দেওয়া আছে, এখানে আমাদের একটা কনসেপ্ট, এখানে আমাদের একটা জিনিস ঝামেলা লাগে, আমরা অনেক সময় নিউট্রিনোটাকে আমরা মনে করি কি দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী। আসলে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী হচ্ছে বোসন কণা। বোসনটা হচ্ছে মূলত ডাব্লু জেড বোসনও বলা হয়, ডাব্লু জেড বোসন। আহ, বিজ্ঞানী বোসন এবং তারা মানে তার সেই দুজন মিলে আবিষ্কার করছে। যাই হোক, তো নিউট্রিনো কিন্তু আবার আরেকটা কণা, নিউট্রিনো কণা হচ্ছে বিটার সাথেই মূলত নির্গত হয়। কিন্তু এই দুর্বল নিউক্লিয় বলের জন্য কিন্তু আবার মূলত বোসনটা দায়ী, নিউট্রিনোকে আমরা বলবো না। অ্যান্ড এই দুর্বল নিউক্লিয় বলের কারণে এই যে তেজস্ক্রিয় ভাঙনটা হয় এবং নিউক্লিয়াসটা ভেঙে যে রশ্মিগুলো নির্গত হয়, বিটা কণা নিঃসরণ হয়, আলফা গামা বের হয়। তো এই বিটা কণার সাথে, এই বিটা কণার সাথে নিউট্রিনো কণাটাও বের হয়। এই আলফা বিটা কণার সাথে কোন কণা বের হয়, নিউট্রিনো কণাও বের হয়। ওকে, তো নিউট্রিনো কিন্তু আসলে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী না। নিউট্রিনো হচ্ছে মূলত এই বিটা কণার সাথে এই তেজস্ক্রিয়তার ফলে বের হয়, নিঃসরণ বের হয়ে যায় আর কি। আচ্ছা, তো মূলত দায়ী কে তাহলে এই বলের কার্যকরের জন্য? বোসন কণাটা দায়ী। আচ্ছা, তাহলে এর ভূমিকাটা কি? দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলের কাজ হচ্ছে এখানে মূলত দুর্বল নিউক্লিয় বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন হয়। তাহলে আমরা বলবো দুর্বল নিউক্লিয় বলের কাজ কি, তেজস্ক্রিয় ভাঙন। তাহলে এই ছিল আমাদের মূলত বল রিলেটেড কথাবার্তা, অ্যান্ড এইখান থেকে পরীক্ষা প্রায় এসে থাকে। তো আশা করি তোমাদের খুব উপকার হবে যদি তোমরা এইভাবে পড়ে থাকো। আচ্ছা, তাহলে বল রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে, যেমন এরকম যদি প্রশ্ন হয়ে থাকে যে বলের যে তীব্রতার বা তাদের যে স্ট্রেংথ সেটার ভিত্তিতে ক্রমানুসারে সাজাও। অর্থাৎ সব থেকে শক্তিশালী বলকে সবল নিউক্লিয় বল হচ্ছে সব থেকে শক্তিশালী বল। তারপর সব থেকে এর পরের বলটাকে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে দ্বিতীয়তম শক্তিশালী বল। এর পরের বলটাকে শক্তিশালী দুর্বল নিউক্লিয় বল। আর সব থেকে দুর্বলকে মহাকর্ষ বল। তাহলে এই ক্রমটা আমাদের জানা থাকা লাগবে। তাহলে মহাকর্ষ বলটাকে যদি আমরা 1 ধরে থাকি এর স্ট্রেংথের পাওয়ারটা, তাহলে মহাকর্ষ বল থেকে সবনিকুল বলটা কত গুণ শক্তিশালী? 41 গুণ শক্তিশালী। তারপর তড়িৎচুম্বকীয় বল মহাকর্ষ বলের থেকে কত গুণ শক্তিশালী? 39 গুণ শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ শক্তিশালী? 30 গুণ শক্তিশালী। তো এই জন্য আমরা তখন দেখি যে 10^41, 10^39, 10^13 এরকমভাবে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে এইভাবে ক্রমটা গেল। তাছাড়াও এটাকে আরেকভাবেও রিপ্রেজেন্ট করা যায়, যেমন একটা হচ্ছে আমরা মহাকর্ষ বলকে 1 ধরে করেছি, তো আমরা সব নিউক্লিয় বলটাকে আমরা 1 ধরে করতে পারি। তাহলে সেক্ষেত্রে এরকম ক্রমান্বয়টা আসবে। আচ্ছা, এই জিনিসটা আসলে অনেক হয়তো বা বুঝতে প্রবলেম হতে পারে। আমরা তাহলে এই ক্ষেত্রে এটা একটু এক্সপ্লেন করার ট্রাই করি। যদি সব নিউক্লিয় বলটাকে আমরা 1 ধরি, তাহলে তড়িৎ চুম্বকীয় বলটা আসলে কত হবে? তাহলে সব নিউক্লিয় বল আর তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত? 41 মাইনাস 39। তাহলে কত হলো? 10^2। এটাই কিন্তু এখানে বলা ছিল 10^2। তারপর 10^41 আর 10^30 এর মধ্যে ডিফারেন্স কত? তাহলে আমরা দেখবো সবল নিউক্লিয় বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বলটা কতটুকু দুর্বল বা দুর্বল নিউক্লিয় কতটুকু শক্তিশালী আর কি। তাহলে কি হবে? 10^41 মাইনাস 30 ইকুয়ালস টু কত? 10^11। আর মহাকর্ষ বলটা কত গুণ হবে তাহলে? মহাকর্ষ বল 10^41 মাইনাস, আর এখানে কি আছে 1^0 ইকুয়ালস টু 1। তাহলে 10^41 মাইনাস 0 ইকুয়ালস টু 10^41। তখন ক্রমাণুটা এরকম আসবে। ওকে, তো
যদি আমরা সবল নিউক্লিয় বলটাকে 1 ধরে নিই। আচ্ছা, তাহলে এইটা একটা গেল। তারপর প্রশ্ন এরকম আসতে পারে, আকর্ষণধর্মী কারা, বিকর্ষণধর্মী কারা? সাধারণত সবল নিউক্লিয় বলটা কি করে, একত্রিত করার চেষ্টা করে না, তাহলে এটা কি আকর্ষণধর্মী। তারপর তড়িৎচুম্বকীয় বল কি আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। দুর্বল নিউক্লিয় বল কি, আমরা দেখছি এটা ভাঙনের জন্য দায়ী, তাই না, নিউক্লিয়াস ভাঙনের জন্য দায়ী, তাহলে এটা হচ্ছে কি বিকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী। আর মহাকর্ষ বলটাও কি মূলত আকর্ষণধর্মী। আচ্ছা, আর ধর্মটা গেল। এরপর আমরা যেটা শিখব যে কার কোনটা কাজ। যেমন সবল নিউক্লিয় বলের কারণে কি হয়, সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস গঠন হয়, নিউক্লিয়াস গঠনের রোলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে আমরা কি কি বললাম, স্থিতিস্থাপকতা, তারপর রাসায়নিক বিক্রিয়া, তারপর আণবিক গঠন ইত্যাদি। আরো অনেক উদাহরণ হতে পারে। দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, তেজস্ক্রিয় ভাঙন বা নিউক্লিয়াসের ভাঙন। আর মহাকর্ষ বলের উদাহরণ কি, গ্যালাক্সি গঠন, গ্যালাক্সি গঠন। তাহলে এইটুকু পড়লেই হয়ে যাবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোথ ফর ভার্সিটি অ্যান্ড মেডিকেল এডমিশন। আচ্ছা, তাহলে বলের প্রকারভেদ সম্পর্কে আমরা মোটামুটি ভালোই আলোচনা করেছি। তো এইখানে বলের তীব্রতা সম্পর্কে আলোচনা আছে, এটাও আমরা শেষ করেছি। তো এখানে একটা কথা আছে যে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব নামে একটা তত্ত্ব আছে বা একটা থিওরি আছে। তো এই থিওরিতে আসলে কয়জন বিজ্ঞানীর নাম সম্পর্কিত, আব্দুস সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসো। তো মূলত তত্ত্বের নামের মধ্যে আছে দুইজনের নাম, কিন্তু আসলে কিন্তু ব্যক্তি কিন্তু এখানে তিনজন ইনভলভড আছে। তো এইভাবে প্রশ্ন আসতেই পারে যে নিচের আহ, কোন বিজ্ঞানী সালাম ওয়াইনবার্গ তত্ত্বের সাথে জড়িত নয় বা দেননি। যাই হোক, তো আমাদের মূলত এখানে সবথেকে আরেকটু ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হতে পারে যে সালাম ওয়াইনবার্গ তত্ত্বে মূলত কোন দুইটা বল নিয়ে কাজ করা হয়। তো মাঝামাঝি যে দুইটা বল ছিল না তীব্রতা অনুসারে, অর্থাৎ সব থেকে শক্তিশালী শক্তিশালী ছিল সবল, আর সব থেকে দুর্বল ছিল মহাকর্ষ বল। তো এই দুইটা মাঝামাঝি কে ছিল, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল। তো এই যে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল নিয়েই কাজ করছে সালাম এবং ওয়াইনবার্গ এবং গ্লাসো। তো এইটা আমাদের একটু মনে রাখতে হবে। তো এইখানে এরপর ভরবেগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ভরবেগ জিনিসটা আসলে কি, ভর এবং বেগের গুণফল। তো একটা বস্তু এম ভরের একটা বস্তু যদি ভি বেগে গতিশীল থাকে তাহলে এর ভরবেগ কত, এম ভি। এন্ড ভরবেগটা আসলে কিসের সমানুপাতিক, জড়তার, অর্থাৎ যার জড়তা বেশি জড়তা যত বেশি তার ক্ষেত্রে ভরবেগটা তত বেশি হয়। আচ্ছা, তো এরপর আমরা মূলত আমাদের মেইন যে আলোচনা, গতিসূত্র। নিউটনের গতিসূত্র থেকে যেটা এসে থাকে যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং যে তৃতীয় সূত্রটা আছে, এই সূত্র তিনটার থেকে আমরা কি জানতে পারি, এটাই মূলত আসে। এবং এই সূত্র থেকে আমরা কি জানতে পারি, এটা নিয়ে একটা চার্ট আছে। যেমন এই গাইড বইতে, এই কোচিং এর বইতে একটা চার্ট আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র থেকে কি কি পাওয়া যায়। অন্যান্য গাইড বইতে এরকম ভাবে আছে যে কি কি প্রতিপাদন করা যেতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে, ধরা যাক আমরা এই চার্টটা ডিরেক্টলি পড়া শুরু করে দিলাম। যে প্রথম সূত্র থেকে আমরা জড়তা পাই, বলের সংখ্যা পাই, এইভাবে করে আমরা মুখস্থ করতেছি। দ্বিতীয় সূত্র থেকে বলের অভিমুখ, পরিমাপ, ত্বরণের সম্পর্ক, নিরপেক্ষ নীতি, একক। তো এইভাবে আমরা যদি পড়ি তাহলে মানে আমাদের অনেক সময় মনে নাও থাকতে পারে। তো পরীক্ষার আগে তখন দেখা যায় আমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তখন আমাদের যে কোনো ক্ষেত্রে এমসিকিউ সলভ করাটা টাফ হয়ে যায়। তো সেই জন্য আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার ট্রাই করব। হ্যাঁ, বই থেকে মোটামুটি ভালোই অনেক কিছু দেওয়া আছে। তো আমরা যদি বইটা শুধুমাত্র পড়ি তাহলে আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো মূলত এইখানে নিউটনের গতিসূত্র আসলে কয়টা জিনিস নিয়ে কাজ করা হচ্ছে এটা আমাদের জানতে হবে। বস্তুর ভর, বস্তুর গতি এবং বল, এই তিনটার মধ্যে আমরা মূলত সম্পর্ক স্থাপন করি। যাই হোক, তো আইজাক নিউটন উনি এই সূত্র তিনটা দিচ্ছেন এবং কোথায় প্রকাশ করছে, ন্যাচারালিস্ট ফিলোসফিয়াতে। আমরা জাস্ট এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এখন আমরা সূত্রতে যাই। তো প্রথম সূত্র আসলে কি বলছে, প্রথম সূত্রের সাথে আমরা দেখবো জড়তার কনসেপ্টটা খুব বেশি মিলে। যেমন এখানে যদি আমরা প্রথম প্রশ্নটা সূত্রটা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে বলছে কোনো বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে একটা বস্তুর অবস্থান পরিবর্তন করা যায় না। মানে স্থির যে বস্তুটা স্থির আছে তাহলে যদি আমি বল প্রয়োগ না করি ও কখনোই গতিশীল হবে না। আবার যে বস্তু গতিশীল আছে বা সমবেগে বা সমদ্রুতিতে চলমান, তাকে যদি আমি বল প্রয়োগ না করি তাহলে সে কখনোই থামবে না, সে অলওয়েজ চলতে থাকবে। এখন কথা হচ্ছে, আমরা আশেপাশে তো দেখি একটা গাড়ির ক্ষেত্রে চলতে চলতে একটা পর্যায়ে থেমে যায়। তাহলে কেন থামে, আমি তো থামাই নাই, আমি তো ব্রেক চাপ দিইনি। হ্যাঁ, ওইখানে থামে কারণ রাস্তার যে ঘর্ষণ বল আছে সেই ঘর্ষণ বলটা ওইখানে কাজ করার কারণে গাড়িগুলো থেমে যায়। আচ্ছা,
তো আমাদের তাহলে প্রথম সূত্র থেকে আমরা কি বুঝলাম, যে জড়তার সম্পর্কটা আমরা বুঝলাম, কারণ জড়তাও কিন্তু এইটাই বলছে যে যে স্থির আছে সে স্থিরই থাকতে চায় এবং যে গতিশীল আছে সে গতিশীলই থাকতে চায়। তাহলে প্রথম সূত্র থেকে আমরা মূলত জড়তার কনসেপ্টটা পাই। তাছাড়া আমরা এখানে বলের কনসেপ্টটাও পাই, বলের সংজ্ঞাটাও আমরা বুঝতে পারি প্রথম সংজ্ঞা থেকে। কিভাবে আমরা বলের সংজ্ঞাটা বুঝতে পারি? এখানে কিন্তু একটা জিনিস বলা আছে যে বল কি, বল হচ্ছে একটা কারণ যার কারণে একটা স্থির বস্তু গতিশীল হতে পারে বা একটা গতিশীল বস্তু স্থির হতে পারে। মূলত বাহ্যিক কারণটাকে আমরা দায়ী করি, ওইটাই হচ্ছে বল। আচ্ছা, তো এবার দ্বিতীয় সূত্রে আমরা আসি। দ্বিতীয় সূত্রতে মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এন্ড এইখানে আমরা আরো যেটা পাবো, এখানে আমরা দেখবো বলের সাথে ত্বরণের যে সম্পর্কটা, বলের সাথে ত্বরণের যে সম্পর্ক। কেন? কারণ যে কোনো ক্ষেত্রে আমরা যদি একটা পেজ নেই,